স্টুডেন্টস, তোমাদের সাথে আমি আগের যে চ্যাপ্টারটা অর্থাৎ ফার্স্ট অধ্যায়েরটা পুরোপুরি কমপ্লিট করে দিয়েছি। আশা করি তোমরা অনেকেই ভিডিওটা দেখছো বা দেখেছো। তো আজকে আমি তোমাদের সাথে সেকেন্ড চ্যাপ্টারটা স্টার্ট করছি, কারণ আর তো তোমাদের বেশি সময় নেই। তো এই চ্যাপ্টারটা অনেকটাই বড়, আর ফার্স্ট চ্যাপ্টারটা থেকে এটা আরও ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখান থেকে কিন্তু অনেক রকম কোয়েশ্চেন আসার সম্ভাবনাটা অনেকটাই বেশি। তো দেখো, আর সময় না করে স্টার্ট করা যাক। চ্যাপ্টারটা কি নিয়ে না, পারিশ্রমিকের পদ্ধতি, মানে মেথডস অফ রেমিউনারেশন। মানে দেখো, এই যে যারা বিভিন্ন কারখানায় শ্রমিকরা কাজ করে, তো তাদেরকে তো পারিশ্রমিক দিতে হয়। তো সেই সবের পদ্ধতি নিয়ে এই চ্যাপ্টারে সব আলোচনা করা হয়েছে। তো দেখো, একটু প্রথমে ভূমিকা একটু জেনে নেওয়া দরকার। দেখো কি বলেছে না, আমি যেগুলো ব্র্যাকেট করেছি আমি সেগুলোই তোমাদের বলছি, কারণ বাকিগুলো তোমরা এমনি পড়লেই বুঝতে পারবে। ওগুলো আর অতটা ইম্পর্টেন্ট নয়। যে যে জায়গাগুলো ইম্পর্টেন্ট সে জায়গাগুলোই আমি ব্র্যাকেট করে তোমাদেরকে পড়াবো। তো দেখো কি বলেছে, প্রথমত শ্রমের ব্যবহার ছাড়া পণ্য উৎপাদন সম্ভব নয়। এটা আমরা সবাই জানি যে শ্রমিক ছাড়া কি পণ্য উৎপাদন করা সম্ভব? মোটেই নয়। আবার দেখো বলেছে, শ্রম ছাড়া যেমন উৎপাদন সম্ভব নয়, তেমনি পারিশ্রমিক ছাড়া শ্রমিক পাওয়া যায় না। কোনো শ্রমিক কি পারিশ্রমিক ছাড়া কাজ করবে? করবে না। ঠিক আছে, তো সেটাই বলেছে। তো দেখো কি বলেছে, শ্রমিকদের যথাযথ হারে পারিশ্রমিক দেওয়া হলে তারাও তাদের পারিশ্রমিকের বিষয়ে সন্তুষ্ট থাকবে। তাই জন্য আমাদের দেখতে হবে ভালো করে যে তারা যেন ঠিকঠাকভাবে পারিশ্রমিক পাচ্ছে কিনা, এবং তাদের উৎপাদন দক্ষতা অনেক গুণে বৃদ্ধি পাবে। আর ভালো টাকা পেলে বা পারিশ্রমিক পেলে তখন সবাই ভালো আরও ইন্টারেস্ট নিয়ে কাজ করে। তো সেটাই বলেছে, তাদের উৎপাদন দক্ষতা মানে যে প্রোডাকশন করবে সেটার যে এফিসিয়েন্সি বা স্কিলটা, দক্ষতাটা আরও বেড়ে যাবে অনেকটা। উৎপাদনে দক্ষতা বৃদ্ধি পেলে একই সংখ্যক শ্রমিক দিয়ে অধিক পণ্য উৎপাদন করা সম্ভব হবে, তাই তো? তো দেখো, যখন উৎপাদনে দক্ষতা বেড়ে যাবে, মানে বেশি করে উৎপাদন হচ্ছে, তো তখন মানে একই সেই সংখ্যক শ্রমিক, মানে আগেও 10 জন কাজ করছে, এখনও 10 জন কাজ করছে, কিন্তু তাদেরকে পারিশ্রমিকটা আগের থেকে একটু বেশি দেওয়া হচ্ছে। তো তখন তারা আরও বেশি পরিমাণে পণ্য উৎপাদন করবে। একই সংখ্যক পণ্য উৎপাদন করতে তাদের অনেক কম সময় লাগবে, তাই তো? মানে বেশি যেহেতু পারিশ্রমিক পাচ্ছে, তো তখন ওরা কাজের টাইমও অনেক কম নিয়ে বেশি করে উৎপাদন করবে। ফলে মজুরি বাবদ মোট ব্যয়ের পরিমাণ কমে যাবে। তাহলে দেখো, এই যে কারখানায় যে মজুরি বাবদ মোট ব্যয় পড়ছে সেটাটা কমে যাবে, টোটাল কস্টটা কমে যাবে, এবং মোট উৎপাদন ব্যয়ও কম হবে। আর দেখো বলেছে মোট উৎপাদন ব্যয়ও কমে যাবে। ঠিক আছে, মানে টোটাল এই প্রোডাকশান কস্টটাও কমে যাবে। আর মজুরি বাবদ মোট ব্যয় মানে এই পারিশ্রমিক যে দিতে হচ্ছে সমস্ত শ্রমিকদের, সেই টাকাটা। ঠিক আছে, তো দেখো এবার প্রথমত আমাদের একটু জেনে নিতে হবে উত্তম মজুরি প্রদান ব্যবস্থার কিছু বৈশিষ্ট্য। নাম্বার 1 দেখো কি বলেছে, গ্রহণযোগ্যতা থাকা দরকার। মানে কারখানার মালিক বা উৎপাদনকারী এবং কারখানার শ্রমিক উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য যেন হয় এমন মজুরি দিতে হবে। ঠিক আছে, তারপর দেখো নাম্বার 2 আছে সায়েন্টিফিক, মানে বিজ্ঞানসম্মত। তো বলেছে দেখো, বিজ্ঞানসম্মত উপায়ে সময় নিরীক্ষা এবং গতি নিরীক্ষা, যেটা আমরা আগের চ্যাপ্টারে অলরেডি পড়ে এসেছি, করিয়ে আদর্শ কাজের মান এবং সময় স্থির করতে হবে। নাম্বার 3 দেখো কি বলেছে, শ্রমিকদের দক্ষতা, মানে একই হারে মজুরি পেলেও অধিক দক্ষ শ্রমিকের মোট প্রাপ্য মজুরি যেন তুলনামূলক কম দক্ষ শ্রমিকের তুলনায় বেশি হয় তা নিশ্চিত করতে হবে। তাই তো, মানে যে বেশি দক্ষ তাকে তো একটু বেশি টাকা দিতেই হবে, না হলে সে কেন কাজ করবে? তার কাজের কোয়ালিটি ভালো, বেশি তাড়াতাড়ি কাজ করে, তো তাকে একটু পারিশ্রমিকটাও বেশি দিতে হবে তুলনামূলক। ঠিক আছে, নেক্সট দেখো নাম্বার 4 পয়েন্ট, ন্যূনতম মজুরি। এটা তো বুঝতেই পারছো যে সমস্ত শ্রমিকদেরই আজকে একটা ন্যূনতম মজুরির ওদের হার রয়েছে, যেটা ওদের দিতেই হবে, সেটা ছাড়া তারা কাজ করবে না। ঠিক আছে, তারপর দেখো আছে নাম্বার 5 পয়েন্ট, সাম্যতা। সাম্যতা মানে হচ্ছে ইকুয়ালিটি, অর্থাৎ দেখো বলেছে
নির্দিষ্ট কোনো কাজের জন্য নির্দিষ্ট পরিমাণ পারিশ্রমিক পাওয়ার অধিকার থেকে কেউ যেন বঞ্চিত না হয়। মানে কেউ আজকে যতটুকু কাজ করবে সেটা অনুযায়ী তারা নির্দিষ্ট পারিশ্রমিক পাবে, তা দেখা এবং নিশ্চিত করা ভালো মজুরি প্রদান ব্যবস্থার বৈশিষ্ট্য। ঠিক আছে, তো দেখো এটা হয়ে গেল। নেক্সট আসে দেখো সরল পদ্ধতিটা, তো বুঝতেই পারছো মজুরি প্রদান পদ্ধতিটি এমন হওয়া উচিত যাতে শ্রমিকরা সহজেই তার হিসাব নিকাশ বুঝতে পারে। নাম্বার 7 হচ্ছে চুক্তিভঙ্গ অর্থাৎ ভায়োলেশন অফ এগ্রিমেন্ট। কি বলছে দেখো, প্রতিষ্ঠানের শ্রমিক বা শ্রমিক সংগঠনের সঙ্গে কোনো চুক্তি হলে মানে কন্ট্রাক্ট হলে সেই চুক্তি অনুযায়ী পারিশ্রমিক প্রদানের ব্যবস্থা করতে হবে। আর নাম্বার 8 কি বলেছে দেখো, নমনীয়তা থাকতে হবে, মানে পরিবেশ ও পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে যাতে মজুরি প্রদান ব্যবস্থার প্রয়োজনীয় পরিবর্তন আনা সম্ভব সেই নমনীয়তা এই ব্যবস্থায় থাকা জরুরি। ঠিক আছে, তো দেখো এবার আমরা পড়ব পারিশ্রমিক নির্ধারণে বিবেচ্য নীতি। কিছু নীতি রয়েছে, যেমন দেখো জীবনযাত্রার মান, মানে এই যে দিনকে দিন আমাদের টাকার ভ্যালুটা কমতে থাকছে। আজকে আমি যেটা 100 টাকায় কিনতে পাচ্ছি সেটা আজ থেকে কিছু বছর পর সেই জিনিসটা আর কিনতে পারবো না। তো টাকার ভ্যালুটা কমতে থাকছে, কিন্তু মানুষের খরচা বাড়তে থাকছে, আর সেই অনুযায়ী মানুষের ইনকামটা পড়তে থাকছে। ইনকাম নেই মানুষের, রোজগার নেই। তো এইগুলোকে দেখো বলছে যে জীবনযাত্রার মান আমাদের যতটুকু সেরকম অনুযায়ী শ্রমিকদের টাকা মানে পারিশ্রমিক দিতে হবে, না হলে তাদের কি করে অন্তত যে বেসিক ডেইলি নিডসগুলো মানে ঠিকঠাক মানে খাওয়া দাওয়াটা অন্তত বা থাকার জায়গা আর হচ্ছে গিয়ে জামা কাপড় পরার এই খরচাগুলো তো অন্তত দরকারি না মেটানোর। নেক্সট দেখো বলেছে নাম্বার 2 আঞ্চলিক প্রাধান্য, মানে বিভিন্ন জায়গায় যে সমতল জায়গায় মানুষদের জীবনযাপন একরকম, পাহাড়ি এলাকার মানুষদের জীবনযাপন আরেক রকম। তো যারা পাহাড়ি এলাকায় থাকে তাদের যে কারখানায় সমস্ত কাজ করে শ্রমিকরা, তাদেরকে একরকম ব্যবস্থায় সব পারিশ্রমিক দেওয়া হয়। আবার যারা সমতল জায়গায় রয়েছে তাদেরকে একরকমভাবে পারিশ্রমিক দেওয়া হয়। দুটো তো এক হবে না, ঠিক আছে, তাদের কিছু আলাদা নিডস রয়েছে, সেগুলো ফুলফিল করতে হবে। নেক্সট দেখো বলেছে নাম্বার 3 শ্রমিকদের দায়িত্ব ও দক্ষতা। যার দায়িত্ব বেশি, যার দক্ষতা বেশি, সেই শ্রমিকদের একটু বেশি ভালোভাবে পারিশ্রমিক দিতে হবে, যাতে তারা মোটিভেটেড বা উৎসাহ থাকে তাদের মনে কাজ করার জন্য। নাম্বার 4টা তো একটু আগেই আলোচনা করলাম, সবার ন্যূনতম মজুরিটা দিতে হবে সবাইকে, সব শ্রমিকদের। নাম্বার 5 দেখো বলেছে প্রতিষ্ঠানের ক্ষমতা, মানে এই যে পারিশ্রমিক যে দিচ্ছে বিভিন্ন সব শ্রমিকদের যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানকে দেখতে হবে যে তার যে আর্থিক মানে যতটুকু রয়েছে প্রফিটের মধ্যে থেকে, বা প্রফিট না থাকলে যতটুকু মানে দিতে পারবে তার মধ্য থেকেই যেন দেওয়া হয়। এক্সট্রিম পারিশ্রমিক অবশ্যই এটা কোথাও দেওয়া হয়ও না, কিন্তু মানে দেখতে হবে যে নিজেদের যতটুকু সম্ভব সেটার মধ্যেই যেন দেওয়া হয়। তারপর দেখো হচ্ছে নাম্বার 6 শ্রমিকদের আবর্তন, মানে লেবার টার্নওভার। এই পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, লেবার টার্নওভার। এটা পরেও পড়বে তোমরা, যে মানে দেখো পারিশ্রমিক যদি ঠিকঠাক করে শ্রমিকদের না দেওয়া হয় তাহলে কি হবে না, তারা অ্যাবসেন্ট বেশি হবে, কাজে আসবে না, কাজ থেকে চলে যাবে, অন্য কাজ খুঁজবে, তাই তো। তো এইটা যাতে না করা হয় তো তাদেরকে ঠিকঠাকভাবে পারিশ্রমিক দেওয়াটা প্রয়োজন। তো দেখো এবার বলেছে কি শ্রমিকদের অধিক হারে মজুরি প্রদান করা হলে মোট উৎপাদন ব্যয় বেড়ে যায়। ঠিক আছে, কিন্তু দেখা যায় যে সন্তুষ্ট শ্রমিকরা কাজের দক্ষতা ও উৎকর্ষতা বৃদ্ধির ফলে উৎপাদিত পণ্যের মান ও পরিমাণ দুইই বেড়ে যায়। ফলে প্রকৃতপক্ষে উৎপাদনের একক মানে পার ইউনিট কস্টটা উৎপাদন ব্যয় কমে যায়। ঠিক আছে, মানে দেখো এটা বলতে চাইছি যে আমি ধরো একটা কারখানায় মানে একটা কারখানা রয়েছে, সেই কারখানায় অনেক শ্রমিকদের পারিশ্রমিক দেওয়া হচ্ছে, তারা কাজ করছে। ঠিক আছে, তো দেখো তাদেরকে কি করলো না, টাকাটা বাড়িয়ে দেওয়া হলো, তো তখন তাদের কাজটা আরও ভালোভাবে করবে, তাই তো। তো কাজটা যে আরও ভালোভাবে করলো তার মানে উৎপাদনের যে নাম্বারটা সংখ্যাটা বেড়ে যাবে। তো আমাদের পার ইউনিট কস্ট মানে এই যে একক উৎপাদন ব্যয় মানে কি, যে মোট উৎপাদন ব্যয় যে সেকে যদি ভাগ করি যে কতগুলো উৎপাদন
পণ্য মানে প্রোডাকশান ইউনিটস হচ্ছে, তো প্রোডাকশান ইউনিটস যদি বেড়ে যায়, মানে ডিভাইড যেহেতু করছি যেটাকে দিয়ে ডিভাইড করি, সেটা যদি আজকে বেড়ে যায় তাহলে আমার টোটালটা তো কমে যাবে, মানে পার ইউনিট কস্ট বা মানে একক যে উৎপাদন ব্যয়টা কমে যাবে। ঠিক আছে, এটা তোমরা একটু লিখে বুঝো, যেভাবে বললাম তাহলে কিন্তু বুঝতে পারবে। ঠিক আছে, আমার তো এখানটাতে এখন লেখা সম্ভব নয়। নেক্সট দেখো, এবার আসছে আমরা পড়ব মজুরি প্রদানের বিভিন্ন পদ্ধতি। তো এই যে আমরা এখন পদ্ধতি পড়ব, সাধারণত দেখো মজুরি প্রদানের সকল পদ্ধতি দুটো বিষয়ের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। কি কি? নাম্বার 1 হচ্ছে কাজের সময়, মানে একজন শ্রমিক কারখানায় কত ঘন্টা কাজ করেছে তার উপর ভিত্তি করে পারিশ্রমিক নির্ধারণ করা হয়। আর নাম্বার 2 হচ্ছে কাজের পরিমাণ মানে এক্ষেত্রে দেখো একজন শ্রমিক কী পরিমাণ কাজ করেছে তার উপর ভিত্তি করে তাকে তার পারিশ্রমিক নির্ধারণ করা হয়। তো দেখো বলেছে যে সময়ের ভিত্তিতে পারিশ্রমিক দেওয়া হলে তখন শ্রমিকের সম্পাদিত কাজের পরিমাণ বিচার করা হয় না, মানে কাজের কতটুকু পরিমাণ করছে সেটা দেখা হয় না। মানে দেখো আজকে একটা শ্রমিককে মানে সারা ঘন্টায়, মানে ধরো 8 ঘন্টায় তাকে 500 টাকা দেওয়া হচ্ছে, তো সে কতটুকু কাজ করছে সেটা দেখছে না। কিন্তু আবার বলেছে যখন কাজের পরিমাণের উপর ভিত্তি করে প্রদান করা হয়, মানে ধরো আমি দেখছি যে কত সারাদিনে কত উৎপাদন করলো পণ্য, তো সেটার ভিত্তিতে যদি পারিশ্রমিক প্রদান করা হয় তখন আর শ্রমিকের কারখানায় ব্যয়িত সময়ের হিসাব রাখা হয় না। ঠিক আছে, তো এটা হলো। তো দেখো কাজের ভিত্তিতে যদি শ্রমিকের মজুরি প্রদানের ব্যবস্থা করা হলে কাজের পরিমাণ বেড়ে গেলেও কাজের গুণমান নষ্ট হয় না। ঠিক আছে, মানে কাজের ভিত্তিতে করতে হলে বলেছে কাজের পরিমাণ বেড়ে যায় কিন্তু কাজের গুণমান নষ্ট হয় না। এটা তোমরা এই যে উপরে থাকা যে এই প্যারাতে এক্সাম্পলটা আছে এটা পড়ে নেবে, তাহলে ভালো বুঝতে পারবে। আমি আর এটা পড়ে সময় নষ্ট করছি না, কারণ এই চ্যাপ্টারটা তো অনেকটা বড়, আমাকে এগোতে হবে। এমনিতেই আমি যেহেতু অনেকটা ডিটেলসে একটু বলি, তার জন্য আমার ভিডিওর লেন্থটাতে আমি মানে বেশি কনসেপ্ট একদিনে আমি বোঝাতে পারি না। তো দেখো নেক্সট বলেছে আবার সময়ের ভিত্তিতে মজুরি প্রদানের ব্যবস্থা করা হলে কাজের পরিমাণ কমে গেলেও কাজের গুণমান অক্ষুণ্ণ থাকে। ঠিক আছে, তো দেখো উভয় ভিত্তিরই সুবিধা আর অসুবিধা দুটোই রয়েছে। তো এবার আমরা পড়ব মজুরি প্রদানের বিভিন্ন পদ্ধতি, যেটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা খুব ভালো করে এগুলো পড়বে। প্রথমত তো টাইপসগুলো ভালো করে পড়বে। দেখো মেনলি 4টে টাইপে ভাগ করা হচ্ছে। নাম্বার 1 সময় ভিত্তিক, নাম্বার 2 পরিমাণ ভিত্তিক, নাম্বার 3 সময় ও পরিমাণের সম্মিলিত মানে একসাথে কম্বাইন্ড, আর নাম্বার 4 হচ্ছে বোনাস প্রিমিয়াম। তো প্রথম যেটা রয়েছে সময় ভিত্তিক, তার মধ্যে দেখো দুটো রয়েছে, নাম্বার 1 সাধারণ আর ব্যবধানিক, আর পরিমাণ ভিত্তিকের মধ্যে সরল আর পৃথকীকৃত, আর পৃথকীকৃতর মধ্যেও রয়েছে আবার দুটো, টেলরের পদ্ধতি আর মেরিকের পদ্ধতি, খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট দেখো আসছে বোনাস প্রিমিয়ামেরও দু রকম রয়েছে, এটাও খুব ইম্পর্ট্যান্ট, হ্যালসি প্রিমিয়াম আর হচ্ছে রোয়ান প্রিমিয়াম। তো আজকে আমি এই যে তোমাদের সময়ভিত্তিক মজুরির হার পদ্ধতি অবধি পড়াবো। ঠিক আছে, দেখো সময়ভিত্তিক মজুরির হার পদ্ধতিটা খুবই সহজ, এটা তো বুঝতেই পারছো। ওয়ার্ডটার মানে এই যে ডেফিনেশন সংজ্ঞাটার মধ্যেই লেখা রয়েছে যে কি না, এটাতে সময়ের ভিত্তিতে মজুরি প্রদান করা হয়। ঠিক আছে, তো দেখো বলেছে এই পদ্ধতিতে কাজের সময়ের দৈর্ঘ্যকে একমাত্র গুরুত্ব দেওয়া হয়, কতক্ষণ কাজ করছে সেটাই শুধু দেখা হয়, কি পরিমাণ পণ্য এই সময় উৎপাদিত হলো, অর্থাৎ কাজের পরিমাণ আদৌ বিবেচনা করা হয় না। তো এবার দেখো এটার আমরা দু রকম টাইপস রয়েছে। নাম্বার 1 একটু আগে যেটা চারটাতে দেখছিলাম, সাধারণ বা সময়ভিত্তিক মজুরির হার, আর নাম্বার 2 ব্যবধানিক সময়ভিত্তিক মজুরির হার পদ্ধতি। তো নাম্বার 1 যেটা রয়েছে সাধারণ সময়ভিত্তিক মজুরির হার পদ্ধতিটা কিন্তু খুবই ইজি। দেখো ভালো করে কি রয়েছে, মজুরি নির্ধারণের সব থেকে পুরানো পদ্ধতি হলো এটি। তাহলে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট, তোমাদের কোয়েশ্চেন এমসিকিউর জন্যও খুব ইম্পর্টেন্ট, যে যদি জিজ্ঞাসা করে যে মজুরি নির্ধারণের সব থেকে পুরানো পদ্ধতি কোনটি, তখন তোমাদের উত্তরে কি লিখতে হবে, সাধারণ সময়ভিত্তিক মজুরির হার পদ্ধতি। এবার দেখো কি বলেছে, এই পদ্ধতি অনুসারে শ্রমিকদের নির্ধারিত হারে কারখানায় তাদের ব্যয়িত সময়ের উপর ভিত্তি করে মজুরি প্রদান করা হয়।
এই ক্ষেত্রে মজুরির হার ঘন্টার ভিত্তিতে, সপ্তাহের ভিত্তিতে কিংবা মাসের ভিত্তিতে হয়ে থাকে, তবে অধিকাংশ ক্ষেত্রেই ঘন্টার ভিত্তিতে মজুরির হার স্থির হয়। তো ফর্মুলাটা দেখো কি বলেছে না, টোটাল ওয়েজেস ইকুয়ালস টু টোটাল টাইম টেকেন, মানে শ্রমিক যতক্ষণ কাজ করছে, ইনটু মানে মাল্টিপ্লাই করা হচ্ছে কি, গুণ করা হচ্ছে ওয়েজ রেট পার ইউনিট অফ টাইম, মানে কাজের সময় অনুসারে মজুরির হার। ঠিক আছে, তো দেখো এবার দুটো এক্সাম্পল আছে, চট করে একটু দেখে নিই। এক্সাম্পল 1টা ভালো করে পড়ে নাও, আমি আর এখন পড়ে সময় নষ্ট করছি না, অলরেডি তো 15 মিনিট হয়ে গেছে ভিডিওটার। তা দেখো কি বলেছে, টোটাল ওয়েজ কিভাবে বার করব, কতক্ষণ সময় নিয়েছে কাজ করতে সেটাকে ধরবো, কতক্ষণ টাইম অ্যালাউ করা হয়েছে কাজটা করার জন্য সেটা তো দেখবো না, না যে টাইম অ্যালাউ করা হয়েছে মানে কতক্ষণ টাইম অ্যালাউ করা হয়েছে। অ্যালাউ মানে কি, যে এতক্ষণ ঘন্টা নিতে পারো কাজটা করতে, তার বেশি যেন না নাও। তো কতক্ষণ নিয়েছে সেটা আমাদের দরকার, কতক্ষণ নিয়েছে 20 ঘন্টা, আর পার আওয়ার বেসিসে কত টাকা করে পাচ্ছে, 20 টাকা, তাহলে টোটাল ওয়েজেস হয়ে গেল 400 টাকা। খুবই সোজা। আর এক্সাম্পল 2টা দেখো কি বলেছে, এরকমভাবেই করতে হবে, কতক্ষণ সময় নিয়েছে করতে কাজটা, 35 ঘন্টা, আর পার আওয়ার বেসিসে কতক্ষণ কাজ করছে, 50 টাকা করে পাচ্ছে, 50 টাকা করে পাচ্ছে। তো টোটাল কত হয়ে গেল, 1750। এখানে দেখো একটা লাইন রয়েছে, অ্যালাওয়েন্স টাইম ইকুয়ালস টু 10% অফ স্ট্যান্ডার্ড টাইম, এটা আর লাগবে না। ঠিক আছে, তো দেখো এবার তাহলে তোমাদের এই মানে পদ্ধতিটা অবধি আজকের আমি ভিডিওতে রাখলাম। তো তোমাদের যদি একটু হলেও হেল্প হয়ে থাকে, আমার বোঝানোটা ভালো লেগে থাকে, একটা লাইক করো। আমি এভাবে তোমাদের সব কটা পার্টে আলাদা আলাদা পুরো চ্যাপ্টারটাই কমপ্লিট করে দেবো, চিন্তার কিছু নেই। ঠিক আছে, যত তাড়াতাড়ি পারি চেষ্টা করব করার। মাঝে সাঝে শারীরিক বা এমনি পার্সোনাল অনেক প্রবলেমের জন্য হয়তো তাড়াতাড়ি করে উঠতে পারি না, আশা করি তোমরা সেটা বুঝবে। আর তোমাদের বন্ধুদের সাথে একটু ভিডিওটা শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে একটু রিকোয়েস্ট করছি আমি, যে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ আজকে তোমরা যদি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করো, আমিও কিন্তু সেভাবে মোটিভেশন পাবো না এই ভিডিওগুলো করার জন্য। আশা করি তোমরা সেটা বুঝবে আর আমার পাশে থাকবে।